আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দয় ভালো আছি। আজকে সারা বিশ্ব থেমে গেছে, কারণ মরণ ব্যাধি করোনা ভাইরাস সারা বিশ্বকে আজকে আতঙ্কিত করে ফেলেছে। মানুষে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে তোমরা যে বাসায় বসে খুলনা অনলাইন স্কুল এর পক্ষ থেকে যে ক্লাসগুলো উপভোগ করছো, যা তোমাদের অনেক উপকারে আসছে, যা তোমাদের সিলেবাস শেষ করতে সাহায্য করছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা সুস্থ আছো এবং আমার ক্লাস উপভোগ করছো। তো আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ রবিউল হক, সহকারী শিক্ষক, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। এবং আমি তোমাদেরকে আজকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের মৎস্য সম্পদ এই বিষয়ের পর একটা ক্লাস উপস্থাপন করব। তোমরা তোমাদের হাতের কাছে খাতা এবং কলম রাখবে, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলা যখন মনে করবে তখন নোট করে ফেলবে। তো আমি আমার ক্লাস শুরু করছি। সবাই আমার ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয়ের আগে আমি দিয়ে দিয়েছি, আমার আর নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। তারপর আমি আমার পরিচয় স্ক্রিনে দিলাম, তোমরা একটু দেখে নিতে পারো। তোমরা এই ছবিগুলোর সাথে আসলে খুবই পরিচিত। ছবিগুলোর সাথে তোমরা খুবই পরিচিত। এইটা বাংলাদেশের সবচেয়ে বাঙালিদের প্রিয় যে খাবারটির ভিতরে সেইগুলোর যে আছে মাছে ভাতে বাঙালি, তার সেই প্রবাদের যথার্থতা এই ছবিগুলোর ভিতরে ফুটে উঠেছে। তো তোমরা সবাই নিশ্চয় এই মাছগুলি চেনো এবং এগুলা হচ্ছে আসলে মাছ। এই মাছগুলি নিশ্চয় তোমরা দেখেছো। এই মাছগুলি তোমরা দেখেছো। এখন এই মাছগুলি বিষয়ে আমি আজকে পাঠ উপস্থাপন করব। আমার পাঠ উপস্থানের বিষয় হচ্ছে বাংলাদেশের মৎস্য সম্পদ। বাংলাদেশে অনেক সম্পদ আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ যে সম্পদটা সেটা হচ্ছে মৎস্য সম্পদ। বাংলাদেশের নদী অঞ্চল এবং সামুদ্রিক নিকটবর্তী অঞ্চলের অধিকাংশ লোকের কর্ম এবং পেশা মৎস্য জীবিকা। মৎস্য সম্পদ আহরণ, মৎস্য আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া বাংলাদেশের অনেক জেলায়, বাংলাদেশের 64 জেলার ভিতরে প্রত্যেক জেলায় মৎস্য সম্পদ পাওয়া যায় এবং মৎস্য চাষ করা হয়। মৎস্য তো শুধু সমুদ্রেই পাওয়া যায় তা নয়, আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনার পাশে আমরা দেখেছি খাল, বিল, নদ, নদী অসংখ্য জালের মতো ছেয়ে আছে। বাংলাদেশের 47,570 বর্গ কিলোমিটার এলাকার যে আমাদের দেশ, এই দেশের ভিতরে আমরা বলতে পারি নদীমাতৃক বাংলাদেশ। এই নদীমাতৃক বাংলাদেশের জালের মতো ছেয়ে আছে নদী। এই নদীতে আমরা অসংখ্য মাছ দেখে থাকি এবং আমাদের দেশের পাশে বঙ্গোপসাগরে আমরা সামুদ্রিক অনেক মাছ আমরা দেখে থাকি এবং খেয়ে থাকি। এবং সমুদ্রের নিকটবর্তী যারা বসবাস করে তারা এই মৎস্য সম্পদের উপরেই জীবিকা আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। নিশ্চয় তোমরা এ বিষয়ে অনেক এর আগের ক্লাসগুলোয় আমি আলোচনা করেছি। এখন আজকে আমি মৎস্য সম্পদের উপরে যে ক্লাসটা নিব
তোমরা একটু দেখো, এই মাছটার সাথে তোমরা কি পরিচিত না? এই মাছটা কি জাতীয় মাছ বলো, বলতে পারবে? এই মাছটা হচ্ছে বাংলাদেশের খুব রাজকীয় মাছ, যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে রুই মাছ। এটা হচ্ছে কি মাছ? রুই মাছ। পরবর্তীটা আমরা দেখব। এই মাছটা দেখেছো কত সুন্দর তরচাদা, দেখলেই যেন মুখে রস এসে যাচ্ছে, ইচ্ছে লাগছে যে খাবো, তাই না? এই মাছটা হচ্ছে কাতল মাছ। আমরা কাতল মাছ এবং রুই মাছ দুটাই আমরা সবাই খাইছি না? খাইছি। যে আমরা খেয়েছি এটা আসলেই খুবই সুস্বাদু একটি মাছ। এখন আমরা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা রুই মাছ আছে আর একটি কাতল মাছ আছে। রুই মাছ আর কাতল মাছ। এই মাছগুলা কি তোমরা দেখেছো কোনোদিন? নিশ্চয় দেখেছো। এটা হচ্ছে চিংড়ি, আর এই পাশেরটা কি মাছ? তেলাপিয়া মাছ। একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা তেলাপিয়া মাছ। এটা হচ্ছে গলদা চিংড়ি মাছ আর ওটা তেলাপিয়া মাছ। এই মাছগুলো আসলে খুবই সুস্বাদু। আমাদের গ্রামগঞ্জের এবং শহরের প্রায় সব জায়গায় এই মাছগুলা ব্যবসায়িকরা নিয়ে আসে। আমরা এই মাছগুলা সচরাচর কিনে বাসায় নিয়ে যেয়ে রান্না করে খেয়ে থাকি। এই মাছগুলা খুবই সুস্বাদু এবং বিশেষ করে গলদা চিংড়ি যখন রান্না করা হয় মজাই আলাদা, ঠিক না? আচ্ছা, এখন আমরা এই ছবিতে একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের এই ছবি থেকে আমরা গ্রামীণ যে জনপদ, এই জনপদের একটি চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। এই ছবিতে গ্রামীণ জনপদের চিত্র আমরা লক্ষ্য করছি। এখানে গ্রামীণ জনপদের যে আমরা যারা গ্রামে, শহর থেকে যারা গ্রামে আমাদের বাসা আছে এবং শহরে যারা আছি তারা সবাই জানি যে এটা একটা গ্রামীণ জনপদ। এই জনপদে একটি খাল, এখানে অনেক জাতীয় মাছ পাওয়া যায়। পরে হচ্ছে যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটা হচ্ছে একটি বিলের ছবি। এই বিলে আমরা যে গ্রামীণ বাংলার গ্রামের যে মানুষগুলা তারা কি করছে, বিলে বিভিন্ন উপকরণ দিয়ে কি করছে, মাছ ধরছে এবং এই মাছ ধরার মজাটাই আলাদা। এখন আমরা দেখি গ্রামের যে জনপদের মধ্যে পড়ে, এটা হচ্ছে খাল আর এটা হচ্ছে বিল। খালে এবং বিলে দুই জায়গায় মৎস্য আহরণ করছে। এখন আমরা দেখব রুই মাছ, কাতলা মাছ, গলদা চিংড়ি এবং তেলাপিয়া। এই মাছ আমরা এই ছবিগুলাই দেখছি। এইগুলা হচ্ছে সচরাচর মিঠা পানির মাছ। মাছের উৎস হচ্ছে কয়টা? অনেক উৎস আছে, নদী থেকে, খাল থেকে, সমুদ্র থেকে, বিভিন্ন জায়গায় থেকে। কিন্তু পানিতে, মিঠা পানি সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমাদের পুকুরে, খালে, নদীতে যেসব পানি, এই পানিগুলো আসলে মিঠা পানি এবং এই মিঠা পানিতে যে মাছগুলা চলাফেরা করে থাকে সেইগুলাকে আমরা বলে থাকি মিঠা পানির মাছ। এখন গলদা চিংড়ি, তেলাপিয়া, রুই, কাতলা এগুলো হচ্ছে মিঠা পানির মাছ। ক্লিয়ার? তাহলে মিঠা পানির মাছ কোথায় পাওয়া যায়?
খালে পাওয়া যায়, বিলে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, নদীতে পাওয়া যায়। আমরা যে চৌবাচ্চা করে মাছ চাষ করি সেখানেও এটা মিঠা পানির মাছ চাষ করি। এইগুলো হচ্ছে মিঠা পানির মাছ। তাহলে মনে থাকবে মিঠা পানির মাছ হচ্ছে রুই, কাতলা, গলদা চিংড়ি এবং তেলাপিয়া। আমি এখানে 4টি দিয়েছি। এছাড়া মিঠা পানির মাছ আরো আছে, যেমন আমরা সুস্বাদু যেমন বলতে পারি পুঁটি। পুঁটি মাছ দেখেছি আমরা, সরপুঁটি আছে, এগুলা দেখেছি। মৃগেল দেখেছি, সিলভার কাপ দেখেছি, গ্রাস কাপ দেখেছি ইত্যাদি জাতীয় আমাদের পুকুরে যে বিভিন্ন ধরনের মাছ আমরা চাষ করে থাকি, এই মাছগুলা আসলে মিঠা পানির মাছ। এই মিঠা পানির মাছ যে শুধু পুকুরেই আমরা চাষ করি তা না, পুকুর ছাড়া আমরা নদী, খালে, বিলেও মিঠা পানির মাছ আহরণ করে থাকি। এই মাছটার সাথে তোমরা কি পরিচিত? আসলে এই মাছটা দেখলে সবার মুখেতে কি আসে? জল এসে যায়। আসলে মিঠা পানির মাছ খুবই, লোনা পানির মাছ যেগুলা, এই মাছগুলা আসলে খুবই টেস্ট হয়। কারণ এই মাছগুলা বেশিরভাগের এর উৎস হচ্ছে কি? সমুদ্র। সমুদ্র থেকে এই মাছগুলা এবং সামুদ্রিক যে মাছ, এই মাছগুলা আসলে খুবই টেস্ট। আমরা এই মাছটা সম্পর্কে আমরা সবাই জানি, এই মাছটা হচ্ছে কি মাছ? ইলিশ মাছ। তারপরে এই যে মাছটা দেখতে পাচ্ছি, এই মাছটা কি তোমরা দেখেছো? নিশ্চয়ই তোমরা দেখেছো। এই মাছটার নাম কি বলতো? পারবে কেউ? এই মাছটার নাম হচ্ছে ছুরি। এই ছুরি সেই ছুরি না যে কিছু কাটার ছুরি না, এগুলো হচ্ছে ছুরির মতো দেখতে বলে এই মাছটার নাম হয়েছে ছুরি। তো এই মাছটা সচরাচর সামুদ্রিক মাছ, এবং সামুদ্রিক মাছের বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রের পানি হচ্ছে লোনা, এবং লোনা পানিতে যে মাছগুলা থাকে সেই মাছগুলাকে আমরা সামুদ্রিক মাছ হিসাবে বলি, এবং সমুদ্র থেকে যে মাছগুলো আমরা আহরণ করি সেই মাছগুলাই হচ্ছে লোনা পানির মাছ। সামুদ্রিক মাছ তাহলে সামুদ্রিক মাছ হিসাবে আমরা ইলিশ, ছুরি, এছাড়া আরো ভেটকি, চিংড়ি, এছাড়া আরো করাল ইত্যাদি অনেক মাছ আছে যেগুলো আমরা সমুদ্রের লোনা পানি থেকে আমরা আহরণ করে থাকি। তাহলে মিঠা পানির মাছ এবং লোনা পানির মাছ সম্পর্কে আমাদের অনেক ধারণা এসেছে যে মিঠা পানির মাছ আমাদের পুকুর, খাল, বিল, নদ, নদীতে আসলে পাওয়া যায়, আর লোনা পানির মাছ সমুদ্রে লোনা জলে যে মাছগুলা চলাফেরা করে এবং সেখান থেকে যা আমরা সংগ্রহ করি সেগুলো হচ্ছে লোনা পানির মাছ। এই মাছটা তোমরা কি কোনোদিন দেখেছো? এই মাছটা হচ্ছে রূপচাঁদা মাছ। এই মাছটা খুবই সুস্বাদু, কিন্তু বর্তমান এই মাছটা ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ এই মাছের যে নীলদড়া, এই নীলদড়া একটা কাঁটা আছে, এই কাঁটা যদি কারোর খাওয়ার সময় কারোর মুখে বা কোথাও ফুটে যায় তাহলে সেই জায়গা ইনফেকশন হয় এবং পচে যায়, কিন্তু খেতে এই মাছটা খুবই সুস্বাদু। পরবর্তী হচ্ছে বাগদা চিংড়ি। আমি বলেছি গলদা চিংড়ির কথা বলেছি। বাগদা চিংড়ি গলদা চিংড়ি থেকে একটু ছোট হয়, কিন্তু খেতে ওর চেয়ে আরো সুস্বাদু হয়। বাগদা চিংড়ি আরো সুস্বাদু হয়। যদি তোমরা বাংলাদেশের একটি জেলা সাতক্ষীরা, এই সাতক্ষীরাতে যাও, দেখবে সেখানে বাগদা চিংড়ির ঘের করে চাষ করা হয়, এবং এই মাছগুলা আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আহরণ করে থাকি, এবং বিদেশে এই মাছটির কদর অনেক বেশি। এখন আমরা 4টি মাছ এখানে
দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইলিশ মাছ, একটা হচ্ছে বাগদা চিংড়ি, একটা হচ্ছে ভেটকি, আর একটা হচ্ছে রূপচাঁদা। আমরা সব মাছ সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু ভেটকি মাছ সম্পর্কে আমরা আলোচনা করিনি। ভেটকি মাছ খুবই সুস্বাদু মাছ, এটা লোনা পানিতে পাওয়া যায়। এই মাছ, লোনা পানির যে ভেটকি মাছ, এই মাছগুলা খুবই সুস্বাদু। এগুলা বাংলাদেশের যে সামুদ্রিক সমুদ্র আছে এবং সামুদ্রিক যে এলাকা, এই এলাকা থেকে জেলেরা এই মাছগুলা আহরণ করে থাকে এবং বাজারে এই মাছগুলা বিক্রি করে, এবং এই মাছগুলা খেতে খুব সুস্বাদু। এবং এই মাছগুলা লবণাক্ত পানির মাছ, এগুলো হচ্ছে লবণাক্ত পানির মাছ। এখন মিঠা পানির মাছ কোন কোন জেলায় পাওয়া যায়? বাংলাদেশের সর্বত্র সব জায়গায় মিঠা পানির মাছ পাওয়া যায়। তারপর উল্লেখযোগ্য হারে কিছু কিছু জেলাতে প্রচুর পরিমাণ মৎস্য চাষ হয় এবং সেখানে আমরা বেশি পরিমাণে মাছ পেয়ে থাকি। এখন আমরা দেখব বাংলাদেশে কোথায় বেশি পরিমাণ মৎস্য পাওয়া যায়। কুলিয়ারচর, আশুগঞ্জ, দেখতে পাচ্ছ তোমরা, ভৈরব বাজার, চাঁদপুর, মাদারীপুর, তাহলে কুলিয়ারচর, ভৈরব বাজার, আশুগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর মিঠা পানির মাছ এখানে আমরা পেয়ে থাকি। এছাড়া বাংলাদেশের সর্বত্র সব জেলায় মিঠা পানির মাছ চাষ হয় এবং এই মাছগুলা সচরাচর আমাদের বাজারে বেশি পাওয়া যায়। কারণ সমুদ্র যেহেতু আমাদের প্রত্যেকটা জেলা থেকে আশেপাশে নাই, যার কারণে সামুদ্রিক মৎস্যগুলো আমরা সচরাচর বেশি আমাদের গ্রামগঞ্জের বাজারে আমরা পাই না। আমরা বেশিরভাগই মিঠা পানির মাছের উপরে নির্ভরশীল এবং মিঠা পানির মাছ আমরা সচরাচর বেশি খেয়ে থাকি। এখন আমরা দেখব লবণাক্ত পানির মাছ কোন কোন অঞ্চলে পাওয়া যায়। লবণাক্ত পানির মাছ কোন কোন অঞ্চলে পাওয়া যায় সেটা আমরা দেখব। এখন হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ। হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের আরো আছে, বাংলাদেশের একটি জেলা সাতক্ষীরা, এই জেলার পাশ দিয়ে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার কিছু অঞ্চল এর পাশ দিয়ে চলে গেছে সুন্দরবন। এই সুন্দরবনে অসংখ্য খাল আছে। তোমরা হয়তোবা সুন্দরবনে যাওনি, আশা করি তোমরা যাবে, গেলে দেখতে পাবে যে সুন্দরবনের ভিতরে অসংখ্য খাল, জোয়ারে খালে পানি চলে আসে এবং জোয়ার যখন নেমে যায় তখন পানি জোয়ারের সাথে সাথে নেমে যায়। জেলেরা কি করে, জোয়ারের খালে, নদীর যে খাল আছে এই খালে শুকনা মাটিতে জাল পাতে, যখন জোয়ার আসে তখন জালে মাছ বেঁধে যায় এবং জোয়ার যখন চলে যায় তখন মাছগুলা তারা শুধু মাটির পরে মাছগুলো পড়ে থাকে, এই মাছগুলা জেলেরা নিয়ে এসে বাজারে বিক্রি করে। এবং এই সুন্দরবনের পাশ দিয়েই হচ্ছে বঙ্গোপসাগর, এই সাগরের লোনা পানি এবং সুন্দরবনের এই জন্য সাতক্ষীরা পাশ দিয়ে যে সব লোনা পানি, এখানে বেশিরভাগই লবণাক্ত মাছ আমরা পেয়ে থাকি। এছাড়াও কিছু কিছু মাছ আছে যেগুলো লোনা পানি এবং মিঠা পানি উভয় পানিতেই হয়ে থাকে। এই মাছটা, এই দুটা মাছ সম্পর্কে তোমরা কি এর আগে দেখেছো এবং বাজারে দেখেছো না, এবং তোমাদের বাসায় নিশ্চয়ই এই মাছ তোমরা খেয়ে দেখেছো। একটি হচ্ছে, এটা কি মাছ? চিতল মাছ। আর ওর পাশে এটা হচ্ছে বোয়াল। চিতল এবং বোয়াল।
একটা হচ্ছে চিতল মাছ আর একটা হচ্ছে বোয়াল মাছ। এই মাছটা সম্পর্কে তোমাদেরকে আমি আলোচনা করেছি। আসলে এটা কি মাছ? এটা হচ্ছে ভেটকি এবং খুবই সুস্বাদু মাছ। এগুলা লবণাক্ত পানিতে হয় এবং সমুদ্রে এগুলা পাওয়া যায়, নদীতেও পাওয়া যায়, মাঝে মধ্যে নদীতে পাওয়া যায়। এই যে এই মাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা। এই মাছটার নাম কি তোমরা বলতে পারবে? এই মাছটা হচ্ছে পাবদা মাছ। এই মাছটা হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছ খুবই সুস্বাদু। তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ আমরা নিয়ে আলোচনা করেছি। পরের মাছটা হচ্ছে তপসী। তপসী মাছ, এই মাছটা তোমরা হয়তো সচরাচর বাজারে আসে না, যার কারণে হয়তো তোমরা খাওনি, কিন্তু এটা খুব সুস্বাদু মাছ। এটা খেতে খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু। এই মাছটা তোমরা খুবই ভালো চেনো না? এটা হচ্ছে কি মাছ? মাগুর। এই মাগুর মাছ দুই প্রকার। আমরা জানি যে আমাদের দেশীয় একটা মাগুর আছে আর বিদেশি থাইল্যান্ডের একটা মাগুর আছে। এই মাগুরগুলা আমরা জানি যে আমাদের বাড়ির আশেপাশে যে চৌবাচ্চা এবং পুকুর আছে, পুকুরও দেওয়া যায়। এই মাছগুলো অনেক বড় হয়, 1 থেকে 5 থেকে 7, 10 কেজি, 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর আমাদের দেশীয় মাগুরগুলা সর্বোচ্চ 3 থেকে 350 বা 400 গ্রামের বেশি হয় না। কিন্তু সুস্বাদুর দিক থেকে আমাদের দেশীয় মাগুর খুবই জনপ্রিয়। কিন্তু বিদেশি যে থাইল্যান্ডের যে মাগুর, এই মাগুরটা আসলে তত সুস্বাদু নাই, কিন্তু দ্রুত কি হয়, মোটা তাজা হয়ে যায়, দ্রুত বেড়ে যায়। এখন হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি যে এই মাগুর মাছগুলা সচরাচর আর বাজারে অনেক দেখতে পাওয়া যায় না। এই মাগুর মাছগুলা এখন অনেকটা বলা যায় নদীতে কীটনাশক যে প্রয়োগ করে থাকে, এই কীটনাশক প্রয়োগের ফলে আসলে এই মাছের অনেক প্রজাতি আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যার কারণে মাগুর মাছ আজ বিলুপ্তির পথে। এখন আমরা মৎস্য সম্পদ বিলুপ্তি হওয়ার যে কারণ, এইগুলো আমরা একটু জানার চেষ্টা করব। যদিও আজকে আমি মৎস্য সম্পদ পড়াচ্ছি, মৎস্য সম্পদের বিলুপ্তি হওয়ার কারণ কিন্তু আমি পড়াতে চাইনি। তো এখন সময় আছে তোমাদেরকে একটু আমি মৎস্য সম্পদের বিলুপ্তি হওয়ার কারণ সম্পর্কে একটু আলোচনা করি। মৎস্য সম্পদ আসলে বিলুপ্ত হওয়ার যে কারণ, এর মধ্যে হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে আমাদের চাষিরা যে চাষ করে, এই চাষ করার ফলে তারা তাদের জমিতে, ইরি ধানের যে জমি আছে, এই জমিতে কি করে, তারা কীটনাশক প্রয়োগ করে। এই কীটনাশক প্রয়োগ করার ফলে কি হয়, মাছের যে প্রজনন নষ্ট হয়ে যায়। কারণ মাছগুলা যখন ডিম পাড়ে বা বাচ্চা হয়, ঠিক সেই মুহূর্তেই, ছোট ছোট বাচ্চার মুহূর্তেই তারা যখন তাদের জমিতে কীটনাশক ছিটায়, তখন কি হয়, তখন আস্তে আস্তে এই মাছের ছোট বাচ্চাগুলা কি হয়, মরে যায়। যার কারণে আমরা আজকে বলতে পারি অধিকাংশ প্রজাতির মাছই প্রায় বিলুপ্তির পথে। পরের ছবিতে আমরা দেখছি কারখানার, কলকারখানার যে বজ্র। আমরা ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা একটি জনপ্রিয় পুরনো একটি নদী এবং বুড়িগঙ্গা নদীর তীরেই ঢাকা গড়ে উঠেছে। এই ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে যত ঢাকার যে বজ্রগুলা সবই যে পড়ে কি, বুড়িগঙ্গা নদীতে। বুড়িগঙ্গা নদীতে পড়ার কারণে আজকে বুড়িগঙ্গার পানি দূষিত হয়ে যাচ্ছে। এই বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ার কারণে কি হচ্ছে, বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ার কারণে এই বুড়িগঙ্গায় যে ছোট মাছের যে ডিম আছে, এই ডিমগুলা নষ্ট হয়ে যাচ্ছে এবং ছোট ছোট প্রজাতির মাছগুলা আজকে ধ্বংসের দিকে। তাহলে আমরা মৎস্য সম্পদ বিলুপ্ত হওয়ার এছাড়া আরো অনেক কারণ আছে, কিন্তু আমরা মোটামুটি এই দুইটা কারণ আমাদের জানা দরকার। যে আমরা যে জমিতে কীটনাশক ব্যবহার করি, এই ব্যবহারের ফলে কি হয়, মাছ মারা যায় এবং নদীতে কলকারখানার বজ্র, মানে
এই বজ্র যাওয়ার ফলে পানি দূষিত হয়ে যায় এবং নদীর মাছগুলো আস্তে আস্তে মারা যায়। নতুন কোনো মাছ কি হয়, বৃদ্ধি পাচ্ছে না, প্রজনন কমে যাচ্ছে। এর ফলে হচ্ছে এখন যে আরো কারণ হচ্ছে নদীর নব্যতা হ্রাস পাচ্ছে, মানে নদীতে বর্ষার সময় পলি আসে, পলি এসে আস্তে আস্তে নদীর যে গভীরতা, এই গভীরতাটা কি হচ্ছে, মানে কমে যাচ্ছে। যখন গভীরতা কমে যাচ্ছে তখন পানির স্রোতটা কমে যাচ্ছে, যার কারণে নদীতে মাছের যে চলাফেরা আনাগোনা সেই পরিবেশ না থাকাতে আস্তে আস্তে মাছ আজকে বিলুপ্তির পথে। পরবর্তীতে আমরা দেখছি বিলের শুষ্ক মৌসুমের অবস্থা। আজকে বিশ্বে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন নদ নদী এবং খাল বিলের পূর্ণ বর্ষা মৌসুমে পানি থাকছে না। এই বর্ষা মৌসুমে পানি না থাকার কারণ হচ্ছে যে আজকে বিশ্বের যে তোমার তাপমাত্রা, এই তাপমাত্রা মানে গ্রিন হাউস আমরা নাম শুনেছি, অনেকটা এই সম্পর্কে পরে আলোচনা করব, যে বিশ্বায়ন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বায়ুতে তাপমাত্রা জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা দেখছি যে মানে আমাদের অতি খরা, কোনো সময় প্রচুর খরা হচ্ছে এবং অনেক বৃষ্টির পরিমাণ কম হচ্ছে, গাছপালা আমাদেরকে লাগাচ্ছি না, যার কারণে আজকে পানির পরিমাণটা কমে যাচ্ছে, যার কারণে পানির যে আমরা পরিমাণটা কমে যাচ্ছে, যার কারণে নদ নদীর পানি এবং বিলের পানিগুলা মানে সময়ের আগেই কি হচ্ছে, সময়ের আগে শুকায় যাচ্ছে এবং বিল যখন শুকায় যায় তখন বিলের মাটিগুলা একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তখন যে আসলে মাছের যে উৎস, কিছু পানি তো থাকা লাগবে, সেই উৎসটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মাছ আমরা এখন কম পাচ্ছি। এখন আমি তোমাদেরকে একটি দলীয় কাজ দিব। আমরা এখন আলোচনা করেছি বাংলাদেশে মৎস্য সম্পদ এবং মৎস্য সম্পদের বিলুপ্ত হওয়ার যে কারণ, এই দুইটা বিষয় আমি এখন আলোচনা করলাম। এখন তোমাদেরকে আমি একটি দলীয় কাজ দেবো এবং সংক্ষেপে 5 মিনিটের ভিতর তোমরা দলীয় কাজটা শেষ করবে। তোমরা দলবদ্ধভাবে বসে দাও। দলীয় কাজ হচ্ছে মৎস্য সম্পদ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর পিছনে কি কি কারণ আছে বলে তোমার মনে হয়। তুমি 3টা কারণ লিখবে, বেশি কারণ লিখবে না। একজন গ্রুপে প্রত্যেকে 3টি করে কারণ লিখে একজনের খাতায় তোমরা 5টা কারণ লিখবে। বেস্ট তোমাদের কাছে যে 5টা, এই 5টা কারণ লিখবে। নিশ্চয়ই তোমরা সবাই লেখা হয়ে গেছে। এখন তোমাদের আজকের এই যে মৎস্য সম্পদ, বাংলাদেশের মৎস্য সম্পদ এবং এর বিলুপ্তি হওয়ার যে কারণ, এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আশা করি কোনো প্রশ্ন নেই, সবাই বুঝেছো। তো এখন আমি তোমাদেরকে কেমন বুঝেছো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, সেটা তোমরা উত্তর দিবে। কয়েকটি মিঠা পানির মাছের নাম বলো। কয়েকটি মিঠা পানির মাছের নাম বলো। কয়েকটি মিঠা পানির মাছের নাম বলো। রুই, কাতলা, হ্যাঁ এই তো সুন্দর, পাবদা, বোয়াল, শিং, সুন্দর বলেছ। কয়েকটি লবণাক্ত পানির মাছের নাম বলো। ইলিশ, সুন্দর। ভেটকি, গলদা চিংড়ি, সুন্দর বলেছ। মিঠা পানির মাছ আসলে কোথায় পাওয়া যায়? মিঠা পানির মাছ পুকুর, খাল, বিল, নদী, সমুদ্রেতেও কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে মিঠা পানির মাছ। লবণাক্ত পানির মাছ কোথায় পাওয়া যায়? একমাত্র যেখানে লবণ পানি বা সামুদ্রিক অঞ্চলেই এই মাছগুলা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা আমাদের এই বাংলাদেশের মৎস্য সম্পদ এবং এর যে বিলুপ্ত হওয়ার কারণ এরপরে নেই? তো ঠিক আছে, আমি তোমাদের বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের মানচিত্র একে মিঠা পানির মাছ ও লবণাক্ত পানির মাছ কোন কোন অঞ্চলে পাওয়া যায় তা উল্লেখ করো। এটা আগামীকালকে তোমাদেরকে বাড়ির কাজ থাকলেও তোমরা নিশ্চয়
এটা অবশ্যই তোমরা করে আসবে। আর আগামীকালকে আমি এই বিষয়ে যাতে আরো কোনো সমস্যা থাকে তোমাদের সে বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে তোমাদেরকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।